Hello and welcome to the video lecture series based on carbohydrate, semester 5, CC12. কার্বোহাইড্রেটের যে পার্টটা আমাদের এখানে আছে তার সাথে ফার্স্ট লেকচারের সাথে আমাদের এসিসিতে অ্যানালিটিক্যাল ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রির যে কার্বোহাইড্রেটের অংশটা আমরা পড়েছিলাম তার ফার্স্ট লেকচারটার কিছু মিল আছে, যে জন্য আমরা এই ভিডিও লেকচারে স্টাডি মেটেরিয়াল 1টা একটু কুইকলি ব্রাউজ করে যাব, কারণ এর বেশিরভাগ জিনিস আমরা এর আগে পড়ে এসেছি, সেমিস্টার 3তে আমাদের পড়া আছে। তো কার্বোহাইড্রেট কাদের বলে? কার্বোহাইড্রেটদের আগে বলা হতো, নামটা এসেছে হাইড্রেটস অফ কার্বন, তার কারণ তাদের মলিকুলার ফর্মুলাটাকে একটা প্যাটার্নে ফেলা যায়, CxH2O হোল ওয়াই এই ফর্মে ফেলা যায়। x ইজ ইকুয়াল টু ওয়াই হতে পারে, আবার x ইজ নট ইকুয়াল টু ওয়াইও হতে পারে। কিন্তু এই ধরনের ডেফিনেশনটার কিছু সমস্যা আছে, কারণ এরকম বহু জিনিস আছে যাদের মলিকুলার ফর্মুলা এই CxH2OY এই ফর্মুলাতে পড়ে যায়, কিন্তু তারা কার্বোহাইড্রেট নয়। কার্বোহাইড্রেটের যে সমস্ত রিয়াকশন আমরা জানি সেসব রিয়াকশনে তারা পার্টিসিপেট করে না। ফর্মালডিহাইড, অ্যাসিডিক অ্যাসিড, এদেরকে তুমি তাদের যে মলিকুলার ফর্মুলা তাকে এইভাবে সাজিয়ে দিতে পারো, CxH2O হলো এই ফর্মে সাজিয়ে দিতে পারো, কিন্তু তারা কিন্তু কার্বোহাইড্রেট নয়। আবার এরকম অনেক জিনিস আছে যে তারা কার্বোহাইড্রেট, কিন্তু তাদেরকে ওই CxH2O হলো ওই ফর্মে ফেলা যায় না, ওই ফর্মে তাদেরকে ফেলা যায় না। তাহলে যেমন ধরো 2-ডিঅক্সিরাইবোজ C5H10O4, একে আমরা ওই ফর্মে কিন্তু ফেলতে পারবো না। তাহলে এদের ডেফিনেশনটা কি হবে? ডেফিনেশনটা হয়, জেনারেলি বলা হয় যে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রক্সি কিটোন এরকমকে কার্বোহাইড্রেট বলা হয়, বা এরকম কোনো সাবস্ট্রেট যেটা এনজাইমেটিক বা অ্যাসিডিক হাইড্রোলিসিসের মাধ্যমে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রক্সি কিটোন তৈরি করতে পারে, আমরা তাদেরকেও কার্বোহাইড্রেট বলে থাকি। কার্বোহাইড্রেটদের বহু আগে থেকে স্যাকারাইড নামে বলা হতো, যেটা ল্যাটিন স্যাকারাম শব্দটা থেকে এসেছে, which is a precursor word for the term sugar, এবং এই নামটার সঙ্গে সঙ্গে অনেক বহু যুগ আগে থেকেই কার্বোহাইড্রেটদের নামের পেছনে একটা করে সাফিক্স জুড়ে দেওয়া হয়, ওজ বলে, যেমন গ্লুকোজ, সুক্রোজ, মল্টোজ, ল্যাকটোজ। আমরা এদের সবাইকেই মোটামুটি নামগুলো জানি। যেমন সুক্রোজ হচ্ছে অর্ডিনারি টেবিল সুগার, গ্লুকোজ হচ্ছে যেটা আমাদের ব্লাডের মধ্যে প্রিন্সিপাল সুগার, যেটা সেটা হচ্ছে গ্লুকোজ, মল্ট সুগারটাকে আমরা মল্টোজ বলে থাকি, ইত্যাদি। আবার এদের ক্লাসিফিকেশন করার সময় অনেক সময় এই একটা কথা বলা হয় যে যে জিনিসকে যে কার্বোহাইড্রেটকে আর ফার্দার সিম্পল কার্বোহাইড্রেটে হাইড্রোলাইজ করা সম্ভব নয় তাকে বলা হয় মোনোস্যাকারাইড। যে জিনিসকে যে কার্বোহাইড্রেটকে হাইড্রোলিসিস করে দুটো ছোট ছোট কার্বোহাইড্রেট পাওয়া যায় তাকে বলা হয় ডাইস্যাকারাইড, যেটা থেকে 3টে পাওয়া যায় তাকে ট্রাইস্যাকারাইড, যেটা 4টে পাওয়া যায় তাকে টেট্রাস্যাকারাইড, এরকম করে পড়ে। এক্সাম্পল আছে, সুক্রোজ একটা ডাইস্যাকারাইড, মলিকুলার ফর্মুলা C12H22O11, তার মানে CxH2O হলো y যদি ধরো তাহলে x is equal to 12 আর y is equal to 11। তাহলে এটাকে যদি হাইড্রোলিসিস করো অ্যাসিড মিডিয়ামে, তাহলে 1 মোল গ্লুকোজ আর 1 মোল ফ্রুক্টোজ তৈরি হয়, এই দুটো আবার মোনোস্যাকারাইড। তাহলে দুটোরই মলিকুলার ফর্মুলা আছে C6H12O6, বুঝতেই পারছো এরা একে অপরের আইসোমার। মল্টোজকে যদি হাইড্রোলিসিস করো তাহলে সেক্ষেত্রে আবার 2 ইকুইভ্যালেন্ট, মানে 1 ইকুইভ্যালেন্ট মল্টোজ থেকে 2 ইকুইভ্যালেন্ট গ্লুকোজ তৈরি হয়। মল্টোজেরও মলিকুলার ফর্মুলা সুক্রোজের সঙ্গে সেম, C12H22O11, কিন্তু এরাও আলাদা। তো মল্টোজ, সুক্রোজ এদেরকে আমরা ডাইস্যাকারাইড বলি, গ্লুকোজ, ফ্রুক্টোজ এদেরকে আমরা মোনোস্যাকারাইড বলি, কারণ গ্লুকোজ ফ্রুক্টোজকে হাইড্রোলিসিস করলে আর ফার্দার তার থেকে ছোট কার্বোহাইড্রেট পাওয়া সম্ভব না। যখন হাইড্রোলিসিস করলে কোনো লার্জ সুগার থেকে গোটা 10 মলিকিউল মোনোস্যাকারাইড পাওয়া যায়, তখন তাদেরকে আমরা অলিগোস্যাকারাইড বলি। আর যাদের লার্জ নাম্বার অফ মোনোস্যাকারাইড পাওয়া যায়, যাদেরকে হাইড্রোলাইজ করলে তাদের আমরা পলিস্যাকারাইড বলি, যেমন স্টার্চ বা সেলুলোজ, তারা হচ্ছে পলিস্যাকারাইডের এক্সাম্পল। এরা গ্লুকোজের পলিমার, অর্থাৎ গ্লুকোজ মোনোমার অনেকগুলো পরপর জুড়ে গিয়ে বিভিন্নভাবে জুড়তে পারে, জুড়ে গিয়ে এই পলিমারটা তৈরি করে। এবং এদের যদি 1 মোলকে হাইড্রোলিসিস করা হয় তাহলে মেনি মোলস অফ গ্লুকোজ তৈরি হবে। তাহলে স্টার্চ বা সেলুলোজ হচ্ছে পলিস্যাকারাইডের উদাহরণ। এইবার এইটার বাদ দিয়ে মোনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড এইসব ক্লাসিফিকেশন বাদ দিয়ে দুভাবে তাদেরকে মেনলি দুটো ক্রাইটেরিয়া ওয়াইজ ক্লাসিফাই করা যায়। একটা হচ্ছে নাম্বার অফ কার্বন অ্যাটমস প্রেজেন্ট, আর একটা হচ্ছে কি ফাংশনাল গ্রুপ আছে, পার্টিকুলারলি কোন কার্বনিল ফাংশনালটা আছে। যদি অ্যালডিহাইড বা কিটোন থাকে তাহলে সেই অনুযায়ী অ্যালডিহাইড থাকলে অ্যালডোজ, কিটো গ্রুপ থাকলে কিটোজ বলা হয়। আর নাম্বারের বেসিসে এটা খুবই সোজা, 3টে কার্বন থাকলে ট্রায়োজ, 4টে থাকলে টেট্রোজ, 5টা থাকলে পেন্টোজ, 6টা থাকলে হেক্সোজ, এইরকমভাবে নোমেনক্লেচার করা হয়ে থাকে।
এবং এই দুটো নোমেনক্লেচারকে একসময় মিশিয়ে দেওয়া যায়। যেমন ধরো এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, একটা 4 কার্বন কার্বোহাইড্রেট এইটা, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি অ্যালডিহাইড আছে, তাহলে এটাকে আমরা বলতে পারি অ্যালডোটেট্রোজ, অ্যালডোজ অ্যাজ ওয়েল অ্যাজ টেট্রোজ, তাহলে অ্যালডোটেট্রোজ। তার পাশেরটা অবভিয়াসলি কিটোহেক্সোজ, তার কারণ 6টা কার্বন আছে, তাহলে হেক্সোজ। আবার যেহেতু কিটোন আছে তাহলে কিটোজ, তাহলে কিটোজ প্লাস হেক্সোজ সব মিলিয়ে তুমি বললে কিটোহেক্সোজ। সিম্পলেস্ট মোনোস্যাকারাইড যারা, পলিহাইড্রক্সি তো হতে হবে, কাজে তাদের আমরা অ্যাটলিস্ট 3টে কার্বন থাকতে হবে। গ্লিসারলডিহাইড সেটা হচ্ছে একটা অ্যালডোট্রায়োস, সেটা সিম্পলেস্ট মোনোস্যাকারাইড। ডাইহাইড্রক্সি অ্যাসিটোন সেটা হচ্ছে সিম্পলেস্ট কিটোট্রায়োস বা সিম্পলেস্ট কার্বোহাইড্রেট, যেটার মধ্যে একটা কিটো গ্রুপ রয়েছে। এখন কার্বোহাইড্রেটদের এই চেহারা দেখে বোঝা যাচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রেই হয় একটা তা নাহলে মাল্টিপল স্টিরিওনিক সেন্টার রয়েছে, অ্যাসিমেট্রিক সেন্টার রয়েছে। আমরা যদি গ্লিসারলডিহাইডের দিকে দেখি তাহলে গ্লিসারলডিহাইডের একটা স্টিরিওনিক সেন্টার রয়েছে, অ্যাসিমেট্রিক কার্বন অ্যাটম, অর্থাৎ এটা দুটো এনানসিওমেরিক ফর্মে এক্সিস্ট করতে পারে। এবং তাদের যদি ফিশার প্রজেকশন ফর্মুলা আঁকা হয় এই নিয়মটা মেনে, যে মেইন কার্বন চেনটা ভার্টিক্যালি থাকবে, মোস্ট অক্সিডাইজড কার্বন অর্থাৎ সিএইচও, এই কার্বনটা মোস্ট অক্সিডাইজড, এর অক্সিডেশন নাম্বার কত তুমি ক্যালকুলেশন করে দেখতে পারো, সেটার একটা টপে থাকবে। এবং সেই অবস্থায় যদি দেখা যায় যে এই যে হেটারোঅ্যাটম গ্রুপটা এটা যদি ডান দিকে থাকে তাহলে একটা ফিশার প্রজেকশনে আমরা একটা ফর্ম পাবো, আর এটা বাঁ দিকে থাকলে আরেকটা ফর্ম পাবো। অবভিয়াসলি এইভাবে আমরা দুটো ফিশার প্রজেকশন আঁকতে পারি। এবং গ্লিসারলডিহাইডের দুটো ফর্ম আছে, একটা হচ্ছে প্লাস ফর্ম, একটা হচ্ছে মাইনাস ফর্ম। এবার আমাদের কাছে এমন কোনো ইনফরমেশন কিন্তু এখনো অবধি নেই যে আমরা বলতে পারি যে ডেক্সট্রোরোটেটরি ফর্মটা হচ্ছে এইটা আর লিভোরোটেটরি ফর্মটা হচ্ছে এইটা, বা ভাইস ভার্সা, কারণ সেইটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। আমরা এটা জানি যে গ্লিসারলডিহাইড দুটো ফর্মে এক্সিস্ট করে, একটা প্লাস একটা মাইনাস। আবার আমরা এটাও জানি যে গ্লিসারলডিহাইডের মলিকুলার ফর্মুলা হচ্ছে এইটা, তার মলিকুলার কম্পোজিশন হচ্ছে এইটা, এবং তাকে যদি সাজিয়ে গুছিয়ে ফিশার প্রজেকশনে লেখা হয় তাহলে এই একটা হয় আর এই একটা হয়, এটার মধ্যে কোনটা প্লাস আর কোনটা মাইনাস এটা আমাদের পক্ষে এখন বলা সম্ভব নয়। এবার ফিশার এবং রোজানফ এই দুজনে, পার্টিকুলারলি এমিল ফিশারের নাম তো কার্বোহাইড্রেট কেমিস্ট্রিতে ভীষণ উজ্জ্বলভাবে রয়েছে। ফিশার মানে কার্বোহাইড্রেটে অনেকগুলো নোবেল প্রাইজ এসেছে, তার মধ্যে ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট এবং বেস্ট নোবেল প্রাইজ ওয়াজ রিসিভ বাই এমিল ফিশার। এবং তিনি যে একটা টেকনিক, একটা সর্ট অফ একটা প্রোটোকল ডেভেলপ করেছিলেন, যেটা পরে ফার্দার রোজানফ আরও একটু মডিফাই করেন। তারা একটা নোমেনক্লেচার তৈরি করেন, ডিএল নোমেনক্লেচার, এবং সেখানে তারা বলেন যে একজন কেমিস্ট যখন আরেকজন কেমিস্টের সাথে কথা বলবে, সে কোন গ্লিসারলডিহাইডটা নিয়ে কথা বলতে চাচ্ছে সেটা তো তাকে বলতে হবে। এরকম করে তো বারবার বলা যায় না যে ফিশার প্রজেকশন আঁকলে ওই যদি ডান দিকে থাকে, ফিশার প্রজেকশন আঁকলে ওই যদি বাঁ দিকে থাকে, এটা ইনকনভিনিয়েন্ট। তারা বললেন যে এইরকম ভাবে আঁকো, ফিশার প্রজেকশনে সিএইচওকে ওপরে রাখো, ওই যদি ডান দিকে থাকে তাহলে সেটাকে বলো ডি গ্লিসারলডিহাইড। কিন্তু এই ডির সাথে কিন্তু ডেক্সট্রোর কোনো সম্পর্ক নেই। এটা ডেক্সট্রো কিনা আমি জানি না, হতেও পারে নাও হতে পারে, 50% চান্স আছে যে এটা ডেক্সট্রো হবে। আর আরেকটা যেটা, সেটা ওইচটা তাহলে বাঁ দিকে থাকবে, এবং সেক্ষেত্রে সেটাকে বলা হয় এল গ্লিসারলডিহাইড। আবারও বলছি, এর সাথে লিভো রোটেশনের কিন্তু কোনো সম্পর্ক নেই, এটা কমপ্লিটলি আরবিট্রারি অ্যাসাইনমেন্ট করা হয়েছিল, এবং এই কনভেনশনটাকে বলা হয় ফিশার রোজানফ কনভেনশন। কেন করা হয়েছিল? আমরা যদি প্লাস মাইনাস এটা বলতেই না পারি তাহলে কেন করলাম? আমাদের কমিউনিকেশনের সুবিধার জন্য করলাম, অবভিয়াসলি। এখন ডিগ্লিসারলডিহাইড, এলগ্লিসারলডিহাইড তো সব ঠিক আছে, গ্লিসারলডিহাইড তো একটাই স্টিরিওজেনিক সেন্টার, কিন্তু মাল্টিপল স্টিরিওজেনিক সেন্টার থাকলে কি হবে? তখন কনভেনশনটা এটা বলে যে মোনোস্যাকারাইডকে এমনভাবে আঁকো যাতে মেন কার্বন চেনটা ভার্টিক্যালি থাকে, মোস্ট অক্সিডাইজ কার্বনটা যেন ওপরে থাকে, সবচেয়ে ওপরে, আর যদি মানে সেটা কিটোজ হয় তাহলে সেটা যেন মানে যতটা উপরের দিকে যতটা কাছে আঁকা যায় তত সেইভাবে আঁকো আর কি। এবং তারপরে দেখো যে যে কটা স্টিরিওজেনিক সেন্টার আছে, সেই স্টিরিওজেনিক সেন্টারের হাইয়েস্ট নাম্বার স্টিরিওজেনিক সেন্টারটা কোথায় আছে, সব থেকে বেশি নাম্বার যে কার্বনটার পড়বে এবং সেটা স্টিরিওজেনিক হবে, সেটার ওইচটা কোন দিকে আছে। সেটার ওই যদি ডান দিকে থাকে তাহলে সেটাকে বলো ডি, আর সেটার ওই যদি বাঁ দিকে থাকে তাহলে সেটাকে বলো এল। দেখো এই যে অ্যালডো পেন্টোসটা আঁকা হয়েছে, এখানে 3টে অ্যাসিমেট্রিক সেন্টার আছে, এইটা, এটা এবং এইটা। এবং এর যদি নোমেনক্লেচার নাম্বারিং করা হয় তাহলে এই সিএইচওটা হবে 1 নম্বর কার্বন এবং এই কার্বনটা হবে 4 নম্বর কার্বন। অ্যাসিমেট্রিক সেন্টারের সংখ্যা হচ্ছে 3, অ্যাসিমেট্রিক সেন্টারের নাম্বার হচ্ছে C2, C3 এবং C4। তা C4 এর ওইচটা ডান দিকে আছে এবং C4টা হচ্ছে হাইয়েস্ট নাম্বার স্টিরিও সেন্টার, তাহলে এটা ডি অ্যালডোপেন্টোস। সিমিলারলি এখানে 3টে স্টিরিওজেনিক সেন্টার আছে, একটা হচ্ছে
C3, একটা হচ্ছে C4, একটা হচ্ছে C5। তো C5 এদের মধ্যে হাইয়েস্ট, তার ওয়েজ বাঁদিকে আছে, তাহলে এটা কিটোহেক্সোজ এবং এটা এল কিটোহেক্সোজ। এইভাবে নোমেনক্লেচার করা হয়। এবার যখন আমরা কোনো একটা পার্টিকুলার কার্বোহাইড্রেটকে দেখি, তখন বাকিগুলোর তো ডিএল নোমেনক্লেচার করা যাবে না, মানে তাহলে আমাকে তো 2 নম্বর পজিশনে সেটা ডিনাইল, 3 নম্বর পজিশনে সেটা ডিনাইল, 4 নম্বর পজিশনে সেটা ডিনাইল, এরকম করে করতে হবে। আমার কাছে যদি একটা ধরো অ্যালডোহেক্সোজ থাকে, আমার কাছে যদি ডি অ্যালডোহেক্সোজ থাকে, তো ডি অ্যালডোহেক্সোজ থাকলে তার এই স্টিরিও সেন্টারগুলোর তো ডিফারেন্ট কনফিগারেশনস হতে পারে, এবং এর উপর বেস করে তার ডিফারেন্ট ফর্মুলা, মানে ডিফারেন্ট স্ট্রাকচার্স তৈরি হবে। আমরা যদি ডি গ্লুকোজের কথা বলি, তাহলে এদের কনফিগারেশনগুলো কীরকম, সেটাই অ্যাকচুয়ালি এমিল ফিশারের কাজ ছিল, যে এই কার্বনের রেসপেক্টে, এই কার্বনের ওয়েট যদি ডান দিকে থাকে, যদি থাকে, তাহলে এই C4, C3 এবং C2 ওয়েজগুলো কোনটা কোন দিকে আছে, সেই রিলেটিভ কনফিগারেশনটা বার করে ফিশার নোবেল প্রাইজটা পেয়েছিলেন। এবং সেখান থেকে এটা দেখা গেছিল যে এটা আমাদের একটা জেনারেল কনক্লুশন রিলেটিভ কনফিগারেশন, এবং এটা কনফিগারেশনটা যে রিলেটিভ সেটা বড় বড় করে লেখা আছে, কারণ অ্যাবসলিউট কনফিগারেশন যদি বার করতে হয়, তাহলে তোমাকে নিশ্চিত করে জানতে হবে যে প্লাস গ্লুকোজের ক্ষেত্রে এই ওইচটা ডান দিকেই থাকে এবং বাঁ দিকে থাকে না। ফিশার যেটা করেছিলেন, তিনি প্লাস গ্লুকোজের রিলেটিভ কনফিগারেশন বার করেছিলেন, অর্থাৎ প্লাস গ্লুকোজের C5 এর ওইচ যদি ডান দিকে থাকে, তাহলে তার রেসপেক্টে অন্য 3টে ওইচ ডান দিকে থাকে না বাঁ দিকে থাকে, এইটা উনি বার করেছেন। অর্থাৎ গ্লুকোজের ক্ষেত্রে C5 ওইচের রেসপেক্টে অন্য ওইচগুলো কোন দিকে থাকে, একই দিকে থাকে না উল্টো দিকে থাকে, এইটা উনি বার করেছিলেন। এবং তার কনক্লুশন ছিল এই, যে গ্লুকোজকে যখন ফিশার প্রজেকশন ফর্মুলা আঁকা হয়, খেয়াল করো গ্লুকোজ কথাটা বলছি, প্লাস মাইনাস কিছু বলছি না, তার কারণ তুমি যদি প্লাস গ্লুকোজের ক্ষেত্রে এই ওইচটা ডান দিকে থাকে বলে ধরে নাও, তাহলে মাইনাস গ্লুকোজের ক্ষেত্রে এই ওইচটা বাঁ দিকে থাকে, এবং এই ওইচের রেসপেক্টে বাকি সবকটা ওইচের যদি রিলেটিভ কনফিগারেশন বার করা হয়, তাহলে সেটা ইকুয়ালি প্লাস এবং মাইনাস দুটো গ্লুকোজের ক্ষেত্রেই কিন্তু অ্যাপ্লিকেবল হবে। তাহলে গ্লুকোজকে যদি ফিশার প্রজেকশন ফর্মুলায় আঁকো, তাহলে হাইড্রক্সিল গ্রুপ অফ C3, এইটা is on the opposite side to the hydroxyl group at C2, অর্থাৎ C2 ওই যেদিকে আছে তার রেসপেক্ট এটা উল্টো দিকে থাকবে, and the hydroxyl group at C4 and C5, অর্থাৎ এইটা এবং এইটা, they are on the same side to the hydroxyl group at C2, অর্থাৎ এখানে 2 নম্বর কার্বনের ওইচ যেদিকে থাকবে তার রেসপেক্টে 3 নম্বরের ওইচ উল্টো দিকে থাকবে, 4 এবং 5-এর ওইচ একই দিকে থাকবে, C2 ওইচ যেদিকে আছে সেদিকেই থাকবে। এবার আমি যদি ধরে নিই যে প্লাস গ্লুকোজের কনফিগারেশন তাহলে কি হতে পারে, প্লাস গ্লুকোজের কনফিগারেশন দুটো কনফিগারেশন হতে পারে, একটা কনফিগারেশনে এই নিচের ওইচটা বাঁ দিকে আছে, সরি ডান দিকে আছে, আরেকটাতে এই নিচের ওইচটা বাঁ দিকে আছে। এর রেসপেক্টে 4 নম্বরের ওইচ একই দিকে, 4 নম্বরের ওইচ একই দিকে, 3 নম্বরের ওইচ উল্টো দিকে, 3 নম্বরের ওইচ উল্টো দিকে, আর 2 নম্বরের ওইচ একই দিকে, 2 নম্বরের ওইচ একই দিকে। আর যদি এবার এই দুটো ফর্মুলার উপরে তুমি ফিশার-রোজানফ ফর্মুলা প্রোটোকল অ্যাপ্লাই করো, তাহলে এটা অবভিয়াসলি ডি সুগার, কারণ ওই হাইয়েস্ট নাম্বার স্টিরিও সেন্টার C5, ওই ডান দিকে আছে, আর এখানে হাইয়েস্ট নাম্বার স্টিরিও সেন্টার হচ্ছে C5 এগেন, তাহলে ওই বাঁ দিকে আছে, তাহলে এটা হচ্ছে এল, এটা হচ্ছে ডি, তার মানে এটা ডি গ্লুকোজ, এটা এল গ্লুকোজ। আমি কিন্তু জানি না যে প্লাস গ্লুকোজটা কোনটা আর মাইনাস গ্লুকোজটা কোনটা, সেটা আমার জানার কোনো উপায় এখনো অবধি নেই, এবং ফিশার যখন কাজ করেছিলেন তখন ওনার কাছেও ছিল না। উনি আরবিট্রারিলি সর্ট অফ ধরে নিয়েছিলেন যে প্লাস গ্লুকোজ মানে হচ্ছে ডি গ্লুকোজ, এবং পরবর্তীকালে দেখা যায় যে ওনার এই আরবিট্রারি চয়েস, যেটা 50% চান্স ছিল রাইট হওয়ার, সেটা ঠিকই আছে। এবং পরে দেখা গেছে যে প্লাস গ্লিসারালডিহাইডটা হচ্ছে ডি গ্লিসারালডিহাইড, মাইনাস গ্লিসারালডিহাইডটা অবভিয়াসলি এল গ্লিসারালডিহাইড সেক্ষেত্রে, এবং প্লাস গ্লুকোজটা হচ্ছে ডি গ্লুকোজ, যেটা আমি তোমাকে বললাম যে আরবিট্রারি চয়েসটা ঠিকই ছিল। এবার আমরা যদি এদের ফ্যামিলিকে, এই ডি গ্লুকোজের ফ্যামিলিকে, টোটাল ডি অ্যালডোহেক্সোজ এবং তার সাথে রিলেটেড ডি অ্যালডোপেন্টোজ এবং ডি অ্যালডোটেট্রোজ এবং গ্লিসারালডিহাইড, এদেরকে যদি ডি গ্লিসারালডিহাইড এদেরকে যদি সাজাতে চাই, তো আমরা খুব সহজেই সেই জিনিসগুলোকে আঁকতে পারি। এই জন্য আমরা শর্ট হ্যান্ড নোটেশন ইউজ করছি, যেখানে এই ফর্মুলাটাকে কনডেন্সড আকারে লেখা হচ্ছে, সিএইচটা ঠিকই থাকছে, এই যে হরাইজন্টাল লাইনগুলো এগুলো সমস্ত হচ্ছে, এগুলো ডিনোট করে OH কে, এখানে এদিকে দিকে OH আছে, এগুলো ডান দিকে আছে মানে ডান দিকে OH আছে, বাঁ দিকে আছে মানে বাঁ দিকে OH আছে, আর হাইড্রোজেনগুলোকে একদম বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো এই অবস্থায় আমি যদি বিল্ড আপ করি পুরো জিনিসটা ডি গ্লিসারালডিহাইড থেকে, তাহলে ডি গ্লিসারালডিহাইড CH2H CHO, এই OH-টা রাইট হ্যান্ড সাইডে আছে, ঠিক আছে। এবার ধরে নেওয়া যাক আমি যদি তার উপরের সিরিজটায় যাই, অর্থাৎ অ্যালডো ট্রায়োস থেকে অ্যালডোটেট্রোজে যাই, অ্যালডোটেট্রোজে গেলেই দুটো অ্যাসিমেট্রিক সেন্টার পাওয়া যাবে,
এই দুটো অ্যাসিমেট্রিক সেন্টারের তাহলে যেহেতু এই দুটো এন্ড আনসিমেট্রিক্যাল, আনসিমেট্রিক্যাল কথাটা বলার ভুল হলো, আনলাইক, তাহলে এদের টু দি পাওয়ার 2 অর্থাৎ 4খানা স্টিরিওআইসোমার হবে। তার মধ্যে আমি কেবলমাত্র ডিটা নিয়ে ইন্টারেস্টেড, তাহলে এই ওইচটা সবসময় রাইট হ্যান্ড সাইডেই থাকবে। দেখো 2 বার লেখা আছে মানে দুবার আমরা এটাকে রাইট হ্যান্ড সাইডে লিখবো। তারপর লেখা আছে রাইট লেফট, অর্থাৎ প্রথমটার ক্ষেত্রে রাইটে লিখবো, তারপরটার ক্ষেত্রে লেফটে লিখবো। অবভিয়াসলি এই দুটো হচ্ছে ডায়াস্টিরিওআইসোমার, একটা হচ্ছে ডি এরাইথ্রোজ আর একটা হচ্ছে ডি থ্রিওজ। এখানে আমি প্লাস মাইনাস গুলো সব লিখেছি, কিন্তু এটা কিন্তু এইটাকে দেখে বোঝার কোনো উপায় নেই আনলেস তোমার কাছে যদি ইনফরমেশনটা প্রায়র না থাকে যে ডি এরাইথ্রোজ হচ্ছে লিভোরোটেটরি, তাহলে এটা তুমি লিখতে পারবে না। ডি মাইনাস এরাইথ্রোজ এটা লেখা সম্ভব নয়, কিন্তু তুমি এটা লিখতে পারো যে এটা ডি এরাইথ্রোজ, এবং এগুলো তুমি জানো, এরাইথ্রোজ থ্রিও নোমেনক্লেচার এটা তোমার জানা আছে। এরপরে ডি অ্যালডোপেন্টোজ আছে। ডি অ্যালডোপেন্টোজের ক্ষেত্রে তাহলে আমি যদি দেখি 3টে স্টিরিও সেন্টার, তাহলে যদি পাচ্ছি 8খানা স্টিরিওআইসোমার, তার মধ্যে 4টে হচ্ছে ডি ফ্যামিলির, আমি সেগুলোই এঁকেছি। ডি ফ্যামিলি আঁকা মানে C4 এর ওইচটা সবসময় ডান দিকে, দেখো 4টে রাইট, তার মানে হচ্ছে 4বার রাইটে এঁকেছি। তারপর কি করব, দুবার রাইট আঁকবো, রাইট, তারপর দুবার লেফট আঁকবো, সরি দুবার লেফট আঁকলাম। তারপরে কি করেছি, রাইট লেফট, অর্থাৎ প্রথমে রাইট, তারপর লেফট, তারপর আবার রাইট, তারপর আবার লেফট। এরকম করলে আমার 4টে স্টিরিওআইসোমার তৈরি হবে, এবং এদের নাম হচ্ছে ডিরাইবোস, ডিআরাবিনোস, ডিজাইলোস, ডিলাইসোস। এই একই রকম ভাবে তুমি কিন্তু ডি অ্যালডোহেক্সোজের ফর্মুলাটাও করতে পারো। সেখানে 4টে স্টিরিও সেন্টার আছে, অর্থাৎ টোটাল 16টা স্টিরিওআইসোমার হবে, তার মধ্যে 8টা হচ্ছে ডি ফ্যামিলি। এই 8টার 5 নম্বর কার্বনে সবসময় ওইচ ডান দিকে থাকবে, বিকজ তুমি ডি ফ্যামিলি আঁকছো, তাহলে 8বার ওইচকে ডান দিকে আঁকতে হবে। তারপরে ভাগ করো, প্রথম 4টেতে রাইট, তারপরে 4টেতে লেফট অ্যাজ ফার অ্যাজ C4 ইজ কনসার্ন। যখন তুমি C3 তে যাচ্ছ তখন দুটো দুটো করে, দুটো রাইট, দুটো লেফট, দুটো রাইট, দুটো লেফট, আর তারপরে যখন C2 তে গেছো লোয়েস্ট নাম্বার স্টিরিও সেন্টার, তখন রাইট লেফট, রাইট লেফট, রাইট লেফট, রাইট লেফট, রাইট লেফট, এই করে করে যাবে। এদের নাম হচ্ছে অলওস, অল্ট্রোজ, গ্লুকোজ, ম্যানোজ, গ্লুকোজ, আইডোজ, গ্যালাক্টোজ এবং ট্যালোস। এবং আমরা এটা আগেও দেখেছিলাম যে এই দুজন হাজব্যান্ড ওয়াইফ টিম, অর্গানিক কেমিস্ট্রির বিখ্যাত টিম, লুইস ফাইজার এবং মেরি ফাইজার, এদের একটা এরা জনপ্রিয় করেছিলেন এই নেমোনিকটাকে। এই নেমোনিকটা তারা তৈরি করেছিলেন এরকম প্রমাণ নেই, কিন্তু এটাকে জনপ্রিয় করার পেছনে তাদের খুব রোল ছিল। তারা এই একটা সেন্টেন্স তৈরি করেছিলেন, অল অল্ট্রুইস্টস গ্ল্যাডলি মেক গাম ইন গ্যালন ট্যাঙ্কস। যেখানে দেখো অল মানে হচ্ছে অ্যালোজ, অল্ট্রুইস্টের অল্ট্র মানে হচ্ছে অল্ট্রোজ, তারপরে গ্লুকোজ, তারপরে ম্যানোজ, তারপর গ্লুলোজ, তারপর আইডোজ, তারপর গ্যালাক্টোজ, তারপর ট্যালোজ, এইরকম। এই অ্যালডোপেন্টোজের সিরিজটার জন্য করেছিলেন রিং আরাবিয়ান জাইলোফোনস লাউডলি, রিং রাইবোজ, আরাবিয়ান আরাবিনোজ, জাইলোফোন জাইলোজ, লাউডলির এল দিয়ে লাইকসোজ। এরাইথ্রোসটা তুমি মনে রাখতে পারো স্পিলবার্গের যে ইটি সিনেমাটা আছে সেইভাবে, এরাইথ্রোস থ্রিওস। গ্লিসারলডিহাইড তোমাকে এমনি মনে রাখতে হবে, এটার জন্য নিউমোনিক যদি তৈরি করতে হয় তাহলে খুবই খারাপ অবস্থা। হোপফুলি গ্লিসারলডিহাইডটা তোমার এমনি মনে থাকবে, আর গ্লিসারলডিহাইডটা মনে থাকলে তুমি যদি এই রাইট লেফট ট্রিকটা মনে রাখো তাহলে ইজিলি এই পুরো সিরিজটাকে তৈরি করে নেওয়া যায়। এবার আমরা একটা নতুন জিনিস দেখবো যেটাকে বলা হয় এপিমার। এপিমার হচ্ছে সেই ধরনের জিনিস যাদের ডায়াস্টিরিওআইসোমার, যাদের কনফিগারেশন মানে সেভারাল স্টিরিও সেন্টার রয়েছে, কিন্তু তাদের একটা জায়গায়, একটা মাত্র জায়গায় তারা কনফিগারেশনে আলাদা, বাকি সব জায়গায় তাদের কনফিগারেশন সেম, তাদেরকে বলা হয় এপিমার। যেমন ধরো ডি গ্লুকোজ আর ডি ম্যানোজকে যদি কম্পেয়ার করা যায় তাহলে দেখো এই পার্টটা তাদের পুরো একরকম, অর্থাৎ 3, 4, 5 এই 3টে জায়গায় কনফিগারেশন সেম। 2তে ডি গ্লুকোজের ওইচটা ডান দিকে আছে, ম্যানোজের ক্ষেত্রে বাঁ দিকে আছে, তাহলে এটা হচ্ছে C2 এপিমার। সিমিলারলি ডি গ্লুকোজ আর ডি গ্যালাক্টোজ হচ্ছে C4 এপিমার, বাকি সব সেম, C4 আলাদা। গ্লুকোজ আর আলোজ হচ্ছে C3 এপিমার, অর্থাৎ 3 নম্বরে আলাদা, বাকি 2, 3, 4 তাদের, এই সরি 2, 4, 5 এরা হচ্ছে সেম। এখানে একটা ছোট্ট কোশ্চেন দেওয়া আছে যে C5 এপিমার যদি গ্লুকোজে আঁকো তাহলে সেটা অ্যাকচুয়ালি কে হবে এবং কি ধরনের অ্যালডোহেক্সোজ সেটা তুমি খুঁজে বার করো। কাজে তোমার যদি গ্লুকোজ মনে থাকে তাহলে ম্যানোজ আর গ্যালাক্টোজ এবং অলওয়েজ মনে রাখা খুব সোজা, অ্যাজ লং অ্যাজ তুমি মনে রাখবে যে ম্যানোজ হচ্ছে C2 এপিমার, গ্যালাক্টোজ হচ্ছে C4 এপিমার, আর অলওয়েজ হচ্ছে C3 এপিমার। ডি রাইবোজটা পার্টিকুলারলি ইম্পর্টেন্ট অ্যালডোপেন্টোজ এবং সেটাকে মনে রাখা খুবই সোজা।
তার কারণ সেটাতে তিনটে OH একই দিকে থাকে, আর all of them are on the right of the in the Fisher projection formula. আরেকটা হচ্ছে ডি অ্যারাবিনোজ। এই মাইনাস গুলো তুমি অবভিয়াসলি মনে রাখতে পারবে না, এটা তো সম্ভব নয়। ডি প্লাস গ্লুকোজটা যদিও মনে থাকে, অ্যারাবিনোজ, এরাইথ্রোজ এগুলো মনে রাখা সত্যি খুব কঠিন, দরকারও নেই। ডি অ্যারাবিনোজ সেটাকে মনে রাখবো কি করে? আমরা মনে রাখবো যে ডি অ্যারাবিনোজের সাথে ডি গ্লুকোজের একটা সম্পর্ক আছে। ডি অ্যারাবিনোজের যে 2, 3, 4 এর কনফিগারেশন, সেটা হচ্ছে ডি গ্লুকোজের 3, 4, 5 এর কনফিগারেশন, যেটা রেড পার্ট দিয়ে হাইলাইট করা আছে। তাহলে যদি তুমি ডি গ্লুকোজটা মনে রাখতে পারো, তাহলে ডি অ্যারাবিনোজ মনে রাখাটা কোনো শক্ত ব্যাপার নয়, এটা তুমি মনে রাখতে পারবে। এবং এটা তুমি এই ডি গ্লুকোজটা অ্যাকচুয়ালি মনে রাখবে কি করে? সেটা তুমি লেফট রাইট করে মনে রাখতে পারো, এটা রাইট লেফট রাইট রাইট। বা সব থেকে সোজা উপায় হচ্ছে ডি গ্লুকোজ মানে C5 এর OH ডান দিকে, C4 আর C2 এর OH তার সঙ্গে একই দিকে অর্থাৎ ডান দিকে, আর C3 এর OH টা বাঁ দিকে। এটা মনে রাখলেই ঝামেলা মিটে যায়। আর সেটা যদি মনে থাকে তাহলে ডি অ্যারাবিনোজ মনে রাখাটাও কোনো কঠিন ব্যাপার নয়। সিমিলারলি তুমি যদি ফ্রুক্টোজকে দেখো, ডি মাইনাস ফ্রুক্টোজ, সেটা ডি প্লাস গ্লুকোজের সঙ্গে সম্পূর্ণ আলাদা, কারণ একটা হচ্ছে অ্যালডোহেক্সোজ আর একটা হচ্ছে কিটোহেক্সোজ। কিন্তু কিটোহেক্সোজের মধ্যে 3টে কার্বন আছে যারা অ্যাসিমেট্রিক, তাহলে C3, C4 এবং C5 তার কনফিগারেশন কিন্তু ডি গ্লুকোজের সঙ্গে এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল। অতএব ডি গ্লুকোজটা যদি মনে থাকে তাহলে ডি অ্যারাবিনোজ, ডি ফ্রুক্টোজ, ডি অ্যালোজ, ডি গ্যালাক্টোজ, ডি ম্যানোজ এগুলো মনে রাখা সোজা। ইনফ্যাক্ট আমি তো বলবো যদি গ্লুকোজ মনে থাকে তাহলে ম্যানোজ, গ্যালাক্টোজ, অলোজ, ফ্রুক্টোজ এবং অ্যারাবিনোজ মনে রাখাও খুব সোজা, কারণ ডি হলে ডি অন্যটাও ডি, আর যদি এল হয় তাহলে অন্যটাও এল। এইভাবে তুমি মনে রাখতে পারো। এর কানেক্টিভিটি, বেশ কিছু সিরিজ অফ রিয়াকশনস করা হয় যেখান থেকে বোঝা যায় যে এটা বেসিক্যালি একটা 6টা কার্বন লিনিয়ার রয়েছে এবং এখানে 5টা হাইড্রক্সিল গ্রুপ রয়েছে এবং এটা CHO গ্রুপটা একটা অ্যালডিহাইড গ্রুপ। এই রিয়াকশনগুলো খুব ফান্ডামেন্টাল রিয়াকশন, এগুলো ডিসকাস করে আমি আর এখানে টাইম পাস করছি না। এটা তোমরা বাড়িতে দেখবে, যদি তারপরে কোনো কনফিউশন থাকে আমরা আলোচনা করে নেব। এবং এটা ইনফ্যাক্ট আমি এটা আলোচনা করেও ছিলাম, এবং এই একই ধরনের একটা এক্সারসাইজ ডি ফ্রুক্টোজের জন্য দেওয়া আছে, এইটা কিন্তু দেখে রেখো। এটা স্টাডি গাইডের মধ্যে করে দেওয়া আছে, যদি তুমি ইন্টারেস্টেড হও তাহলে সেখান থেকে দেখতে পারো। এবার ডি গ্লুকোজের মানে প্লাস গ্লুকোজের, অ্যাকচুয়ালি ডি গ্লুকোজ বলাটা ঠিক না, আমি যদি ডি গ্লুকোজ মানে প্লাস গ্লুকোজ ধরে নিই, কারণ এখন আমি জানি যে ডি গ্লুকোজ মানে প্লাস গ্লুকোজ। তো প্লাস গ্লুকোজের অ্যাকচুয়ালি দুটো ক্রিস্টালাইন ফর্ম আছে। একটা ক্রিস্টালাইন ফর্ম যেটা দুটো আলাদা আলাদা জায়গা থেকে আইসোলেট করা হয়, এবং ফ্রেশলি প্রিপেয়ার্ড কোল্ড সলিউশন থেকে যদি তুমি ক্রিস্টালাইন গ্লুকোজ বের করো, এবং সেই মানে অ্যাকচুয়ালি গ্লুকোজকে যদি তুমি ওয়াটার থেকে ক্রিস্টালাইজ করো রুম টেম্পারেচারে, যার মেল্টিং পয়েন্ট 146 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, এবং সেটাকে যদি তুমি জলের মধ্যে ডিজলভ করো, তাহলে তার যদি অপটিক্যাল রোটেশন মাপো তো দেখা যায় সেটা +112। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে সেটা +112তে স্টেবল নয়, সেটা আস্তে আস্তে কমতে থাকে এবং +52.7 এসে স্টেবিলাইজড হয়। আবার আরেকটা ফর্ম অফ গ্লুকোজ, যেটা সর্ট অফ গ্লুকোজকে বয়লিং পয়েন্ট, ওয়াটারের বয়লিং পয়েন্টের থেকে জাস্ট নিচের টেম্পারেচারে ক্রিস্টালাইজ করলে যে গ্লুকোজটা বেরিয়ে আসে, গ্লুকোজ সলিউশন তাকে ওয়াটারের বয়লিং পয়েন্টের থেকে জাস্ট নিচের টেম্পারেচারে ক্রিস্টালাইজ করলে যেটা বেরিয়ে আসে, সেটা সেই ক্রিস্টালটাকে জলে ডিজলভ করলে এবং সেটার আবার মেল্টিং পয়েন্ট আলাদা 150 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে এটা আর এটা অবভিয়াসলি ডায়াস্ট্রিও আইসোমার, কারণ তাদের মেল্টিং পয়েন্ট আলাদা হচ্ছে। এনানসিওমার যদি হতো তো অবভিয়াসলি তাদের আমরা মেল্টিং পয়েন্ট একই পেতাম, এবং মোস্ট ইম্পর্টেন্টলি তাদের অপটিক্যাল রোটেশন কমপ্লিটলি অপোজিট হতো। এটার হচ্ছে +112 আর এটার হচ্ছে +19 ডিগ্রি। এবং এর ক্ষেত্রে আশ্চর্য ব্যাপার যে ওয়াটারে ডিজলভ করলে সেটা গ্র্যাজুয়ালি বাড়তে বাড়তে +52.7 গিয়ে থাকে। এই যে ঘটনাটা টাইমের সাথে সাথে অপটিক্যাল রোটেশনের চেঞ্জ, একে বলা হয় মিউটা রোটেশন। মিউটেশন মানে হচ্ছে চেঞ্জ, চেঞ্জ হচ্ছে রোটেশনের, তো তাকে বলা হয় মিউটা রোটেশন। এটা হচ্ছে কি করে? বহুদূর পর্যন্ত এটা ক্লিয়ার ছিল না, কিন্তু এখন এটা জানা গেছে যে কেন হয়। এটা বেসিক্যালি একটা রিং চেন টটোমারিজমের ঘটনা। এই যে C5 এর ওইচটা আছে, এই C5 এর ওইচটা এই কার্বনিলকে অ্যাটাক করে এবং করে একটা 5 মেম্বার রিং ক্লোজ করে, যেটাকে ফিশার প্রজেকশনে একটু কিম্বুত মতো দেখতে লাগে, কারণ এই যে জায়গাটা আঁকা হয়েছে এটা কিন্তু কোনো CH2 নয়। যদিও আমরা এই ধরনের লাইন ড্রয়িং স্ট্রাকচারে এই ধরনের কোনো কোনাচে মতো জিনিসকে দেখলে আমরা এটাকে CH2 বলে দেখতে অভ্যস্ত, কিন্তু এটা CH2 নয়, কারণ এখানে 6টা কার্বন আছে, 1 2 3 4 5 6, 6টা কার্বন অ্যাকাউন্টেড ফর, তাহলে 7 নম্বর কার্বনটা এলো করতে। এটা কিছু না, অনেকে এটাকে এরকম গোল করে দেয়, তো সেরকমও দেখতে পাওয়া যায়। হোয়াট এভার মে বি দ্য কেস, এইখানে যখন অ্যাটাক করছে C1 এ,
তখন এখানটায় খেয়াল করো একটা হেমিঅ্যাসিটাল কার্বন তৈরি হচ্ছে, এবং এই কার্বনটাকে বলা হয় অ্যানোমেরিক কার্বন। এই কার্বনের একটা নতুন স্টিরিও সেন্টারও তৈরি হলো, অর্থাৎ এখানে তার দুটো স্টিরিওআইসোমারিক ফর্মে সেটা থাকতে পারে। নতুন স্টিরিও সেন্টার হলে ওইচ একবার ডান দিকে থাকতে পারে, অর্থাৎ তোমার এই যে C5 এর ওইচটা যেদিকে ছিল সেই দিকে, আর একবার ওইচটা উল্টো দিকে থাকতে পারে। তাহলে এইটা যদি অ্যাসাইক্লিক ফর্ম হয় তাহলে এটাকে বলা হোক সাইক্লিক ফর্ম 2, এটাকে বলা হোক সাইক্লিক ফর্ম 3। 6 মেম্বার রিং তৈরি হতে পারে, এদেরকে বলা হয় পাইরানোস ফর্ম। এখন তুমি বলবে যে এটা তো অনেক দূরে আছে এর থেকে, তাহলে এখানে অ্যাটাক করলো কি করে? মাথায় রেখো এটা হচ্ছে ফিশার প্রজেকশন ফর্মুলা, এবং ফিশার প্রজেকশন ফর্মুলা মানে তো ফুললি ইক্লিপস ফর্ম, কোনো মলিকুল সেইভাবে এক্সিস্ট করে না। তো ফিশার প্রজেকশন ফর্মুলাকে যদি তুমি জিগজ্যাগ ফর্মে লেখো তাহলে সেটা এরকম দেখতে হবে, টোটালি এক্সটেন্ডেড জিগজ্যাগ ফর্ম ফ্লাইং ওয়েজ ফর্মুলাতে। এর কিন্তু একটা বন্ড রোটেশনের মাধ্যমে এরকম একটা কনফর্মেশন অ্যাক্সেস করতে পারে, যে কনফর্মেশনে এই C5 এর যে ওইচ আর CHO যে কার্বনিন C1 সেটা খুব কাছাকাছি চলে আসতে পারে, এবং সেখানে তাদের মধ্যে হেমিঅ্যাসিটাল ফর্মেশন ইজ ভেরি লাইকলি, এবং সেটা হয়েও থাকে। ইনফ্যাক্ট অ্যাসাইক্লিক ফর্মের তুলনায় সাইক্লিক ফর্মের ডমিনেশন গ্লুকোজের ক্ষেত্রে অনেক 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 বেশি। এবং এই যে নতুন কার্বনটা, নতুন অ্যাসিমেট্রিক সেন্টার, যেটা নতুন স্টিরিওজেনিক সেন্টার তৈরি হয়েছে, সেটাকে আমরা বলে থাকি অ্যানোমেরিক কার্বন, যেটা তোমাকে আমি একটু আগে বললাম। এবার এই দুটো না নোমেনক্লেচার করা হয়েছে, যেটার রোটেশন প্লাস 112 সেটাকে বলা হয় আলফা অ্যানোমার, এবং এইটা হচ্ছে তোমার আলফা অ্যানোমার। সাইক্লিক ফর্ম 2টা হচ্ছে আলফা অ্যানোমার, এটা রোটেশন হচ্ছে 112। আলফা অ্যানোমারটা মনে রাখবো কি করে? আলফা অ্যানোমারে মনে রাখতে হবে এই ওইচটা, অ্যানোমেরিক ওইচটা ডি নোমেনক্লেচারটা যে ওইচের জন্য, অর্থাৎ C5 এর ওইচ তার সঙ্গে একই দিকে আছে। আর যদি অ্যানোমেরিক ওইচটা ডি নোমেনক্লেচারটা যার জন্য তার উল্টো দিকে থাকে, অর্থাৎ C5 এর ওইচ উল্টো দিকে থাকে, তাহলে সেটা হচ্ছে বিটা অ্যানোমার। বিটা অ্যানোমারটার রোটেশনটা প্লাস 19। তার মানে আলফা অ্যানোমার হচ্ছে সেইটা যার অপটিক্যাল রোটেশন বেশি, বিটা অ্যানোমারটা হচ্ছে সেইটা যার অপটিক্যাল রোটেশন কম। এবারে এই যে দুটো অ্যানোমেরিক ফর্মস আমরা পেলাম, এদের নাম দেওয়া হয়েছে। যেহেতু এটা 6 মেম্বার রিং, তাহলে এটা পাইরানোস ফর্ম। পাইরান হচ্ছে 6 মেম্বার রিং যার মধ্যে একটা অক্সিজেন থাকে, তাহলে এটা 6 মেম্বার রিং উইথ 1 অক্সিজেন, তাহলে পাইরানোস। ভালো কথা। কোন সুগার থেকে পেয়েছি? গ্লুকোজ থেকে, তাহলে গ্লুকোপাইরানোস। কোন গ্লুকোজ? ডি গ্লুকোজ, তাহলে ডি গ্লুকোপাইরানোস। এবং ফাইনালি ডি গ্লুকোপাইরানোস বললে পুরোটা হলো, শুধু এইখানে ওইচটা কোন দিকে আছে সেটা তো ব্যাখ্যা করতে হবে, তার জন্য এটাকে আমরা বলছি আলফা, তার কারণ আমরা ওইচটাকে ডান দিকে লিখেছি, অর্থাৎ সেটা ডি গ্লুকোজের C5 এর ওইচের একই দিকে আছে, তাহলে এটাকে আমরা বলছি আলফা ডি গ্লুকোপাইরানোস। আর অপোজিট যেটা আরেকটা যেটা সেটা হচ্ছে বিটা ডি গ্লুকোপাইরানোস। এরা অবভিয়াসলি একে অপরের ডায়াস্টেরিওআইসোমার, এপিমার। Of course, they are also epimers, where their configuration at C2, 3, 4 and 5 are same. However, their configuration is different at C1. এখন এই যে ফর্মুলা, এই ফর্মুলা কিন্তু প্রথম থেকেই বোঝা যাচ্ছিল যে এই ফর্মুলাটা মানে কাজ চালানোর পক্ষে হয়তো যথেষ্ট, কিন্তু অ্যাকচুয়াল ফর্মুলাকে রিপ্রেজেন্ট করে না। আলফা এবং বিটা ডি গ্লুকোপাইরানোজের 6 মেম্বার রিং, বা যদি ফিউরানোজ রিং হয়, অর্থাৎ যদি কোনো কারণে তোমার কানেকশনটা এই ওইচের সাথে এটা না হয়, যদি তুমি এই ওইচের সাথে কানেকশন করো, তাহলে 5 মেম্বার রিং হবে, সেক্ষেত্রে ফিউরানোজ রিং তৈরি হবে। তাদের আসল স্ট্রাকচারটা কীরকম? নোবেল প্রাইজ উইনার হাওয়ার্ড, ইনিও কার্বোহাইড্রেট কেমিস্ট্রির উপরে নোবেল প্রাইজ পেয়েছিলেন। আমি তোমাকে বলেইছি গ্লাইকোকেমিস্ট্রি অনেকগুলো নোবেল প্রাইজ এনে দিয়েছে, তার মধ্যে ওয়ান অফ দি রেসিপিয়েন্ট হচ্ছেন হাওয়ার্ড, ব্রিটিশ কেমিস্ট। তিনি একটা প্রজেকশন ফর্মুলা, মানে একটা হাওয়ার্ড রিপ্রেজেন্টেশন একটা দিয়েছিলেন, যেটা ফিশার প্রজেকশন ফর্মুলা থেকে সেখানে আসা যায়, এবং সেখানে 6 মেম্বার রিংগুলোকে হয় এইভাবে, 5 মেম্বার রিংটাকে এইভাবে আমরা দেখাতে পারি। এবার এটা করে কি করে, এটাকে ট্রান্সফার করার নিয়মটা কি, এটা পরীক্ষাতে অনেক সময় দেয়। তো ফিশার প্রজেকশন ফর্মুলাটা আমি এঁকে নিলাম, আঁকার পরে আমাকে ফার্স্টে একটা, এই গ্লুকোজের ক্ষেত্রে ফার্স্টে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে অক্সিজেনটা, সেই অক্সিজেনটাকে বেসিক্যালি এখানে নামাতে হবে, এই CH2টাকে এখানে তুলতে হবে, আর হাইড্রোজেনটাকে এখানে তুলতে হবে। তার মানে এটা বেসিক্যালি দিস ইকুইভ্যালেন্ট টু ডাবল এক্সচেঞ্জ, এবং ডাবল এক্সচেঞ্জ করলে আমরা জানি অ্যাসিমেট্রিক সেন্টারের কনফিগারেশন চেঞ্জ হয় না। করে ফেলেছি। আবার মাথায় রাখো, এগুলো কিন্তু এই যে কোনাচের জিনিসগুলো, এগুলো কিন্তু CH2 গ্রুপ নয়। এবার এইটাকে যদি কেউ ফিশার প্রজেকশন ফর্মুলাটার ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে হরাইজন্টাল লাইনগুলো সব সোজা সোজা থাকে, আর যে ভার্টিক্যাল লাইনগুলো সেগুলো তোমার থেকে দূরে থাকে। সেইভাবে যদি তুমি অ্যানালিসিস করো, তাহলে এই যে পুরো বস্তুটা, এটা পেছন দিকে একটা অক্সো ব্রিজ মতো হয়ে আছে, এটা ধরে নেওয়া যায়। এবং C1 থেকে C5 হরাইজন্টালি তোমার চোখের সামনে সিঁড়ির থাকের মতো রয়েছে, এবং C1-এ ওইচ ডান দিকে,
C2 তে OH ডান দিকে, C3 তে OH বাঁ দিকে, C4 এ OH ডান দিকে, C5 এ CH2OH ডান দিকে। এই অবস্থায় যদি পুরো জিনিসটাকে ধরে তুমি এমনভাবে টিল্ট করে দাও, 90 ডিগ্রি ঘুরিয়ে দিলে, কিভাবে ঘোরালাম, যাতে 6 মেম্বার রিং এর অ্যানোমেরিক ওয়েজটা আমার রাইট হ্যান্ড সাইডে পড়ে, আমার রাইট হ্যান্ড সাইড এইদিকে, এবং অ্যানোমেরিক অক্সিজেনটা আমার থেকে দূরে থাকে। এটা আমার কাছে আছে, C2 আমার কাছে আছে, এই অ্যানোমেরিক অক্সিজেনটা আমার থেকে দূরে আছে। কারণ এই জিনিসটাকে যদি আমি এইভাবে টিল্ট করি তাহলে আমি ঠিক এইটাই পাবো। এবং এই ফর্মটার বৈশিষ্ট্যটা কি চিনব কি করে, যে এই ফর্মটা অফ হ্যান্ড আঁকতে গেলে আমি চিনব কি করে, সেক্ষেত্রে আঁকার সময় আমাকে অ্যানোমেরিক কার্বনটাকে রাইট হ্যান্ড সাইডে আঁকতে হবে, অক্সিজেনটাকে পেছন দিকে আঁকতে হবে। এবং তারপর দেখো অটোমেটিক্যালি এই ওয়েজটা যদি তুমি এইভাবে ঘোরাও, এই ওয়েজটা দেখো নিচের দিকে যাবে, এই ওয়েজটা নিচের দিকে যাবে, এই ওয়েজটা ওপরের দিকে যাবে, এই ওয়েজটা নিচের দিকে যাবে, এই CH ওয়েজটা ওপরের দিকে যাবে। এবং এখানে এই হাইড্রোজেনগুলোকে ছড়িয়ে দেওয়ার পরে এটা কিন্তু অবভিয়াসলি CH2, এটা হচ্ছে তোমার সেই 6 নম্বর কার্বন। সেটাকে যদি তুমি আঁকো তাহলে ওয়েজগুলোকে শুধু আঁকা হলো, হাইড্রোজেনগুলোকে বাদ দিয়ে দেওয়া হলো। এটা হচ্ছে তোমার একটা হাওয়ার্ড প্রজেকশন ফর্মুলা। এটা হচ্ছে আলফা ডি গ্লুকোপাইরানোজ। যদি আলফা ডি গ্লুকোপাইরানোজটা তুমি বুঝে থাকো তাহলে বিটাটা মনে রাখাটা খুবই সোজা, তার কারণ বিটাটা হচ্ছে অ্যানোমেরিক কার্বনে এপিমার। তাহলে জাস্ট ওই লাল ওয়েজের জায়গায় ম্যাজেন্টা ওয়েজ হবে এবং ওপরের দিকে হবে, বাকি যা ছিল সব একই থাকবে। এটা আমি চট করে আঁকবো কি করে? চট করে আঁকার জন্য ফিশার প্রজেকশন ফর্মুলা থেকে বারবার তো এরকম করে ওই ডটেড লাইন দিয়ে অক্সিজেনকে পেছনে নিয়ে তারপরে আবার ওরকম টিল্ট করে আঁকা সম্ভব নয়। সেই জন্য প্রথমে এই অপারেশনটা করা হয়। এখানে ডাবল এক্সচেঞ্জটা করে নেওয়া হলো। তারপরে হাওয়ার্ড প্রজেকশনের টেমপ্লেটটা এঁকে ফেলো। টেমপ্লেট মানে ওই 6 মেম্বার রিংটা হাওয়ার্ড প্রজেকশন, প্রোভাইডেড অ্যানোমেরিক কার্বনটা রাইট হ্যান্ড সাইডে থাকবে আর রিং অক্সিজেনটা তোমার থেকে দূরে থাকবে। এই অবস্থায় এই 1, 2, 3, 4 এবং 5 এই প্রত্যেকটাতে দুটো করে সাবস্টিটিউয়েন্ট আছে, একটা উপরের দিকে একটা নিচের দিকে। ফিশার প্রজেকশনে যেখানে তোমার ওই ডাবল এক্সচেঞ্জটি করা হয়ে গেছে, যে রিভাইজ ফিশার প্রজেকশনটি এসছে, সেখানে এই 1 থেকে 5 এর মধ্যে সাবস্টিটিউয়েন্টগুলো হয় লেফটে আছে নাহলে রাইটে আছে। এটা লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট। এখানে আমি হাইড্রোজেনগুলো আঁকিনি 4, 3, 2 এর ক্ষেত্রে, কিন্তু তুমি হাইড্রোজেনগুলো এঁকে নিতে পারো যদি তোমার সুবিধার মনে হয়। তাহলে ট্রিকটা হচ্ছে যারা এইখানে লেফটে থাকবে তারা এইখানে আপে আসবে, আর এইখানে যারা রাইটে থাকবে তারা ডাউনে যাবে। লেফট আপ, রাইট ডাউন, প্রোভাইডেড তুমি ডাবল এক্সচেঞ্জ করে ফিশারটাকে এঁকেছো এবং তারপরে যখন হাওয়ার্ড প্রজেকশন ফর্মুলা আঁকছো তখন হাওয়ার্থে অক্সিজেনটাকে তুমি পেছন দিকে রেখেছো এবং রিং অক্সিজেন পেছনের দিকে, এবং তোমার এই যে অ্যানোমেরিক কার্বনটা সেটা রাইট হ্যান্ড সাইডে আছে। তাহলে এই আপ ডাউন করে এঁকে নিলাম। এই ওয়েজ কোন দিকে আছে? লেফটে আছে, তাহলে আপে যাবে। এই ওয়েজ কোন দিকে আছে? রাইটে আছে, তাহলে ডাউনে যাবে। এই ওয়েজ লেফটে আছে, তাহলে আপে যাবে। এই ওয়েজ ডাউনে আছে, তাহলে রাইটে আছে, তাহলে ডাউনে যাবে। এটা লেফটে আছে, তাহলে আপে যাবে। হয়ে গেল, আঁকা হয়ে গেল। এবার যদি ডি ফ্রুক্টোজের ক্ষেত্রে আঁকতে বলো, ডি ফ্রুক্টোজের ক্ষেত্রে আমাদের কোন ফর্মটা আঁকতে হবে? ডি ফ্রুক্টোজের ক্ষেত্রে এই ওয়েজটা গিয়ে এখানে অ্যাটাক করে, তার মানে 1, 2, 3, 4, 5, 6 6 মেম্বার রিং, তার মানে ফ্রুক্টোফিউরানোজ। এখানে যখনই অ্যাটাক করবে ওয়েজটা হয় ডান দিকে থাকতে পারে নাহলে বাঁ দিকে থাকতে পারে। এটাকে এক্ষেত্রে আমরা বাঁ দিকে এঁকেছি, তার মানে আমাদের যে C5 এর ওয়েজ তার উল্টো দিকে, যদি উল্টো দিকে থাকে তাহলে সেটাকে আমরা বলছি বিটা অ্যানোমার, তাহলে এটা বিটা ডি ফ্রুক্টোপাইরানোজ। এখানে যদি লার্ড ট্রিক ইউজ করো, দেখো এখানে কিন্তু তোমার আর এই এক্সচেঞ্জটা করতে হচ্ছে না, তার কারণ C6 যেটা রিং অ্যাটম হিসেবে C6টা অলরেডি এই 6 মেম্বার রিং এর পার্ট। এখানে যেরকম বটম কার্বন হিসেবে তোমাকে রিং কার্বনটাকে C5টাই হচ্ছে রিং কার্বন, C6 তো আর রিং কার্বনের পার্ট নয়, ওটা সাবস্টিটিউয়েন্ট। তো বটম কার্বন হিসেবে C5 কে আনতে হচ্ছিল C6 কে ডাবল এক্সচেঞ্জ করে, এখানে যেটা করতে হবে না, বিকজ C6 ইজ অলরেডি পার্ট অফ দ্য রিং। তাহলে লার্ড ট্রিক অ্যাপ্লাই করো, প্রোভাইডেড তুমি যদি অ্যানোমেরিক কার্বনটাকে রাইট হ্যান্ড সাইডে এঁকে থাকো এবং এইটাকে ব্যাক সাইডে দিয়ে থাকো, পেছনে দিয়ে থাকো, অক্সিজেনটাকে যদি রিং অক্সিজেনটাকে যদি পেছনে দিয়ে থাকো, তাহলে দেখো এখানে OH কোথায় আছে? লেফটে, তাহলে কোথায় যাবে? আপে। CH2OH ডাউন, কারণ ওটা রাইটে ছিল। এটা লেফট আপ, রাইট ডাউন, রাইট ডাউন, তারপরে সিস্টেম তো অবভিয়াসলি এইচ কিছু যায় আসে না। সেটাকে যদি তুমি ওই হাইড্রোজেনগুলো অমিট করে ঠিক করে লেখো, CH2OHটাকে যদি এরকম লাইন ফর্মুলাতে লেখো তাহলে এটা এরকম দেখতে হবে। এই হচ্ছে আমাদের হাওয়ার্ড প্রজেকশন আঁকার নিয়ম। এবার সেই 3টে ফর্মুলা আমরা এখানে এঁকেছি। আর যদি তুমি আলফাটা আঁকতে পারো তাহলে বিটাটা আঁকা অত্যন্ত সোজা, জাস্ট এটাকে চেঞ্জ করে এটাকে নিচের দিকে নামিয়ে দেবে আর বিটাটা হয়ে যাবে।
এবং এইটা তুমি মুখস্থ করে ফেলো। হাওয়ার্ড প্রজেকশন মুখস্থ এতটাই ইম্পর্টেন্ট যেটা মুখস্থ করে। এবার অ্যাকচুয়ালি হাওয়ার্ড প্রজেকশনও কিন্তু তোমাকে প্রকৃত ছবিটা দেখায় না। কারণ আমরা এখন জানি যে সাইক্লোহেক্সেন রিং হচ্ছে পাকার ফর্মে থাকে, প্ল্যানার ফর্মে থাকে না, চেয়ার ফর্মে থাকে। তার দুটো, একটা কার্বনের উপরে দুটো বন্ড থাকে, একটা হচ্ছে ইকুয়েটোরিয়াল বন্ড আর একটা হচ্ছে অ্যাক্সিয়াল বন্ড। ইকুয়েটোরিয়ালি প্লেসড কোনো একটা সাবস্টিটুয়েন্ট সেটা অ্যাক্সিয়ালি প্লেসড সাবস্টিটুয়েন্টের থেকে মোর স্টেবল, তার কারণ অ্যাক্সিয়াল যখন থাকে তখন সেখানে এই হাইড্রোজেন, এই অ্যাক্সিয়াল হাইড্রোজেনগুলোর সাথে তার স্টেরিক ইনফ্লুয়েন্স হয়, যেটাকে আমরা 1,3 ডাইঅ্যাক্সিয়াল ইন্টারাকশন বলে থাকি, বা syn diaxial interaction বলে থাকি, because those are the syn substitute. The substituent is syn to those axial hydrogens. This type of interaction is completely absent here. This is basically a Gauss-Butane kind of interaction. One of these interactions is a Gauss-Butane interaction. So two of these interactions is equal to two Gauss-Butane interactions. তো এই আর গ্রুপটাকে যদি তুমি ইকুয়েটোরিয়ালে না রেখে, সরি অ্যাক্সিয়ালে না রেখে ইকুয়েটোরিয়ালে রাখো, তাহলে সে স্টেরিক্যালি অনেক ফ্রি থাকে এবং সিস্টেমটা অনেক বেশি স্টেবিলাইজড। বি দ্যাট এজ ইট মে, আমরা যদি আমাদের এই বিটা ডি গ্লুকোপাইরানোজ এই ফর্মুলাটা দেখো, বিটা দিয়ে দিন, বিটা কি করে বুঝলাম, এই ওইচটা উপরের দিকে আছে, কারণ হাওয়ার্ড প্রজেকশনে যদি ওইচ যদি হাওয়ার্ড প্রজেকশনে ওইচ যদি উপরের দিকে থাকে তাহলে সেটা হচ্ছে বিটা, আর যদি ওইচ নিচের দিকে থাকে তাহলে সেটা হচ্ছে আলফা। যেমন আমরা এখানে বিটাটা এঁকেছি, তো বিটা ডি গ্লুকোপাইরানোজ আমরা এঁকেছি, বিটা ডি গ্লুকোপাইরানোজ আঁকা আছে, এখানে ওইচ উপরের দিকে আছে। এবার আমরা এটাকে যদি 6 মেম্বার রিং এ নিয়ে যাই, তাহলে 6 মেম্বার রিং এ দেখো এই যে সাবস্টিটুয়েন্ট সেটা উপরের দিকে, এই সাবস্টিটুয়েন্টটা নিচের দিকে। সিমিলারলি এই সাবস্টিটুয়েন্টটা উপরের দিকে, এই সাবস্টিটুয়েন্টটা নিচের দিকে, এই সাবস্টিটুয়েন্টটা নিচের দিকে, এই সাবস্টিটুয়েন্টটা উপরের দিকে, এরকম করে করে যাচ্ছে। এবার এই রিংয়ের মধ্যে তুমি ওইচ গুলোকে আগে দেখে নাও, হাওয়ার্থে কোথায় আছে, ওইচ কোথায় আছে, উপরে আছে, তাহলে ওইচটা ইকুয়েটোরিয়াল। এই ওইচটা কোথায় আছে, নিচের দিকে। এখানে ইকুয়েটোরিয়াল অ্যাক্সিয়ালের মধ্যে নিচের দিকে কোন বন্ডটা, ইকুয়েটোরিয়াল, তাহলে এটাও ইকুয়েটোরিয়াল। ওইচ ওপরে, ইকুয়েটোরিয়াল অ্যাক্সিয়ালের মধ্যে এই কার্বনের নিচের উপরের দিকে কোনটা, ইকুয়েটোরিয়াল, তাহলে এই ওইচটা ইকুয়েটোরিয়াল। আচ্ছা, তারপরে এই ওইচটা নিচের দিকে, এই কার্বনে ইকুয়েটোরিয়াল অ্যাক্সিয়ালের মধ্যে নিচের দিকে কোনটা, ইকুয়েটোরিয়াল, তাহলে এটাও ইকুয়েটোরিয়াল। ফাইনালি C5 এ যখন এসেছি তখন CH2H উপরের দিকে, CH2H যদি উপরের দিকে থাকে তাহলে এই সিস্টেমে এইটা হচ্ছে অ্যাক্সিয়াল বন্ড, এইটা হচ্ছে ইকুয়েটোরিয়াল বন্ড। ইকুয়েটোরিয়াল বন্ডটা হচ্ছে বিটা অর্থাৎ উপরের দিকে, অ্যাক্সিয়াল বন্ডটা হচ্ছে আলফা অর্থাৎ নিচের দিকে, তাহলে CH2H গ্রুপটা এখানে থাকে। তার মানে এভরিথিং ইন বিটা ডি গ্লুকোপাইরানোজ, এভরি সাবস্টিটুয়েন্ট ইজ ইন দ্য স্টেরিক্যালি লেস কনজেস্টেড বিটা পজিশন। আর যদি তুমি আলফা নাও, স্টেরিক্যালি লেস কনজেস্টেড ইকুয়েটোরিয়াল পজিশন। আর যদি তুমি আলফাটা নাও তাহলে একটা ওইচ, এই C1 এর যে ওইচটা সেটা এখানে চলে আসবে এবং সেটা তখন অ্যাক্সিয়াল বন্ডে চলে আসবে। যদি হাইড্রোজেনগুলোকে সরিয়ে আঁকো তাহলে এরকম দেখতে হবে। এই ফর্মুলাটাকে বলা হয় রিভস ফর্মুলা, আর এই রিভসের নাম অনুযায়ী। আর আরেকটা উপায় দেখা যায়, এই মলিকুলটাকে যদি তুমি ওপর থেকে ভিউ করো তাহলে তুমি বেসিক্যালি একটা হেক্সাগন দেখতে পাবে, যার একটা মেম্বার হবে অক্সিজেন। অক্সিজেনের পাশে এইখান থেকে দেখছি, মানে আমি যদি এইভাবে ঘোরাই তাহলে আমার ক্লকওয়াইজ ডিরেকশনে 1 নম্বরে আসবে অ্যানোমেরিক কার্বন, 2, 3, 4, 5 এবং 6 নম্বর কার্বন। এই ওইচটা উপরের দিকে আছে, তোমার চোখ যেদিকে আছে ওইচ তোমার দিকে আছে, তাহলে এটাকে ওয়েজ বন্ডে লেখো। এই হাইড্রোজেনটা তোমার দিকে আছে, তার মানে এই ওইচটা তোমার থেকে দূরে আছে, তাহলে এই ওইচটাকে ড্যাশ বন্ডে লেখো। এই হাইড্রোজেনটা তোমার থেকে দূরে আছে, ওইচ তোমার দিকে আছে, তাহলে ওয়েজ বন্ডে লেখো। তুমি এই 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 C4 এ যখন গেছো তখন হাইড্রোজেন তোমার দিকে, ওইচ তোমার থেকে দূরে, তাহলে ওটাকে তুমি ড্যাশ বন্ডে লেখো। আর CH2OH তোমার কাছে, এই হাইড্রোজেনটা তোমার চোখের থেকে দূরে আছে, তারপরে CH2OH-টাকে তুমি ওয়েজ বন্ডে লেখো। তার মানে তুমি ফ্লাইং ওয়েজ ফর্মুলাতে বেসিক্যালি এটাকে ফ্লাইং ওয়েজ ফর্মুলার নোটেশনসগুলো ইউজ করে একটা প্রজেকশন ফর্মুলা আঁকতে পারো, এটাকে বলা হয় মিলস প্রজেকশন ফর্মুলা, যেটা JA মিলসের নাম। তাহলে প্রজেকশন কিভাবে হবে, ফিশার প্রজেকশন থেকে হাওয়ার্থ থেকে রিভস এবং রিভস থেকে মিলস কি করে আমরা আঁকতে পারি, এটা আমরা এখানে শিখলাম। আমাদের এই ভিডিও লেকচারটা এখানেই শেষ হলো। থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স।